আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বোঝাপড়া থেকে শুনছিলেন দর্শক। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আমাদের সাথে আজ এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন এই সময়ের দুজন তরুণ প্রতিভাবান মানুষ। আছেন নাট্যকার, নির্মাতা ও অ্যাক্টিভিস্ট সেতু আরিফ, এবং আরও আছেন সাংবাদিক, গীতিকার জনি হক। চলুন কথা বলি তাদের সাথে। কেমন আছেন আপনারা? ভালো আছি। আমি প্রথমে সেতু আরিফের কাছ থেকে আসতে চাই যে প্রাসঙ্গিকভাবে 5 আগস্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, এবং মাত্রই সেটা গেল এবং বর্ষপূর্তি হয়ে গেল জুলাই গণঅভ্যুত্থানের। তো এই আন্দোলনের আপনি একজন কি বলবো যে সক্রিয় সংস্কৃতিকর্মী বা স্টেক হোল্ডার যদি আমি বলি, আমাদের এই সংস্কৃতি অঙ্গনের কথাই যদি বলি, প্রত্যাশার প্রাপ্তির জায়গাটা কেমন ছিল? প্রত্যাশা প্রাপ্তি দুটো শব্দ তো আলাদা। ধরেন প্রত্যাশা আসলে নেই, তারপরও যে বেসিক ডায়াগ্রামটা ঠিক হওয়ার কথা ছিল, বেসিক জায়গাগুলো কিছু আসলে হয় নাই। কারণ আমরা যদি বাংলাদেশের বাস্তবতায় যাই, একটা দেশের সংস্কৃতি তো দেশের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গা থেকে দেশের রাজনৈতিক কাঠামো, সরকার কাঠামো এবং মানুষের, সাধারণ মানুষের চাওয়া পাওয়ার জায়গায় কিন্তু কোনো বাস্তবতা মিলে নাই। আমরা সবাই সবার কথা বুঝতেছি, জানতেছি। তো শিল্প সংস্কৃতি তখনই একটা স্টেবল জায়গা আসে, একটা দেশের স্বাভাবিক রাষ্ট্র কাঠামো যখন স্টেবল জায়গায় থাকে, সিস্টেম যখন স্টেবল জায়গায় থাকে, সেটা আসলে হয় নাই। এবং জুলাইয়ের একটা প্রত্যাশা ছিল যে দীর্ঘ সময়ে একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকার কারণে মানুষের মধ্যে যে অস্থিরতা, অস্বস্তি, ভয়, আতঙ্ক তৈরি হয়েছিল, সেইটার পরে যে না একটা স্বাভাবিক জীবনযাপনের জায়গা আসবে, শিল্প সংস্কৃতির একটা সাধারণ পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এবং সেটার একটা স্বাভাবিক অবস্থা আমরা দেখতে পাবো। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি দীর্ঘ সময় কালচারালি যুক্ত থাকার কারণে একজন মানে অ্যাক্টিভ কর্মী হিসেবে, সাংস্কৃতিক কর্মী যদি বলি, আমি আসলে কোনো ধরনের প্রত্যাশার জায়গা আসলে তৈরি করতে পারতেছি না। এবং আমি মনে করি যে গোটা মানুষের দেশ বাংলাদেশ, গণমানুষের দেশ বাংলাদেশ, এখানে আমাদের আসলে দরকার একজন লিডার যে দেশকে ভালোবাসে, একজন নেতা দরকার। শিল্প সংস্কৃতি ব্যাপারটা সেম, যদি এই জায়গাটাকে একটা দেশের সঙ্গে তুলনা করি, সেম আমাদের সিস্টেমটা বা বন্দোবস্তটা ঠিক হবে, সেই জায়গাটা আসলে কিছুই হয় নাই। তবে আমি মনে করি যে আশা ছাড়ার কিছু নেই। যেহেতু একটা দীর্ঘ স্থবির পরিস্থিতি আমরা পার করে আসছি, আমরা একটা চেঞ্জ আশা করতেছি। আমি বিশ্বাস করি যে আমরা সামনে কিছু পজিটিভ আউটকাম পাবো। আমি একটা প্রশ্ন রেখেই আমি আপনার কাছে পরে আসতে চাই যে এই যে আমাদের যে বিভিন্ন এই যে স্পিরিট থেকে জুলাই আন্দোলন বা জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল এবং যে ধরনের সংস্কার আমরা আশা করেছিলাম, সেই সংস্কারের জায়গাটাতে আমাদের সংস্কৃতি অঙ্গন কতটা এগোলো, আমি সেই প্রশ্নটা আপনার কাছে রেখে আমি আমাদের আজকের যে আরেকজন অতিথি আছেন, বিশিষ্ট কি বলবো সাংবাদিক এবং গীতিকার জনি হক, একজন বিনোদন সাংবাদিক এবং অবশ্যই একজন জনপ্রিয় গীতিকার হিসেবেও যদি বলি যে জুলাই গণঅভ্যুত্থানের এই যে নতুন বাংলাদেশ, এই বিষয়ে আপনার বিশ্লেষণ বা মতামত কি? ধন্যবাদ ভাই। জুলাই গণঅভ্যুত্থান তো আসলে এটা জরুরি ছিল, অনিবার্য ছিল, যেহেতু আমরা গত 16 বছর ধরে যে চিত্রটা দেখেছি দেশে, সব ক্ষেত্রেই আসলে অনেক কিছু মেনে নেওয়ার ছিল না, এটা আসলে অনিবার্য ছিল। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর বা জুলাই গণঅভ্যুত্থান যে প্রত্যাশা নিয়ে আমরা করেছিলাম, আমরা সামিল হয়েছিলাম, আমরা একাত্ম হয়েছিলাম, সমর্থন জানিয়েছিলাম, হয়তো কেউ রাজপথে নামেনি, অন্য সোশ্যাল মিডিয়ায় সরব ছিলাম, তো তাদের আমি আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে যদি দেখি, আমি যে গত 1 বছর সেই প্রত্যাশা কিন্তু আমি পূরণ হতে দেখিনি, বা যেই বাংলাদেশটা চেয়েছিলাম আমরা সবাই, যে ভ্রাতৃত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, সেই বাংলাদেশ কিন্তু নাই। আপনি দেখেন যে আমি যদি সাংস্কৃতিক সংগ্রামের কথা যেহেতু আমরা আজকে বলা বলি করছি, সেটা আপনি চলচ্চিত্র বলেন, মঞ্চ বলেন, গান বলেন, সবখানে কিন্তু আলাদা আলাদাভাবে কিছু কাজ হচ্ছে বা বিচ্ছিন্নভাবে। আমরা কিন্তু জানি না আসলে আমাদের গন্তব্য কোথায়, সবাই মানে খুব ভাবে কিছু করছি। ওই শিল্পকলা একাডেমির কথা যদি বলি, শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাই, এরকম একটা বড় প্রতিষ্ঠান চলছে 64 জেলায়, 64টা শিল্পকলা একাডেমি। এই যে আপনার এত বড় একটা ইয়ে হচ্ছে, কারো কোনো কিন্তু গরজ নেই। এবং 72 সালের মানে আমরা জানি যে এখানে মানে প্রসঙ্গক্রমে মানে বলতে হয় যে আমরা যে নাগরিক নাটক সম্প্রদায়ের কথা বলি, যে দর্শনীর বিনিময়ে যে নাটক দেখার যেই কি বলবো যে ট্রেডিশন ছিল বাংলাদেশে, সেটার এই প্রথমবারের মতো আমরা এত এই 54 বছর পরে এসে আমরা দেখছি যে মানে ফ্রিতে নাটক দেখানো হচ্ছে।
হ্যাঁ, এবং অনেক দল, অনেক নাট্যকর্মীরা বসে আছে, অনেক দল কাজ করার সুযোগ পাচ্ছে না, এবং আসলেই ওখানে কি হচ্ছে, বা আমরা দেখছি যে মানে হলগুলো বেহাত হয়ে যাচ্ছে, দলগুলো মানে ভেঙে যাচ্ছে, এবং আগের মতো মানে 5 আগস্ট পরবর্তী 2024-এর কথা যদি বলি, সেখানে যেরকম একটা আনন্দ উৎসব বা আয়োজন ছিল বা কর্মমুখর একটা ব্যাপার ছিল সংস্কৃতি কর্মীদের মধ্যে, শিল্পকলায়, সেটা কি এখন নাই? এগুলো কেন হচ্ছে আসলে, বা কি করা উচিত? এটা আসলে এটা আমরা ধরেন আপনি যখন দেখবেন যে একটা মানে বাসে আপনি চলাচল করছেন, আপনি বাস চালক যদি উল্টাপাল্টা চালায়, আপনি বলতে পারেন যে আপনার চালানো কিন্তু ভালো হচ্ছে না, কিন্তু কিভাবে চালাতে হবে সেটা কিন্তু আপনাদের কি ওইখানে যারা বসে আছেন বা স্টেক হোল্ডার বা সংস্কৃতি মন্ত্রণালয় বা এরকম তথ্য মন্ত্রণালয়, তাদেরকে আসলে ফাইন্ড আউট, নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কিভাবে আসলে আমি এই সংকট থেকে বেরোতে পারবো। এখন আমরা যদি দেখি যে শিল্পকলার বাইরে বা আমরা যদি সংস্কৃতির বাইরে যদি দেখি, যদি সাধারণ রাজনৈতিক সচেতন আমরা যারা, তারা সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কথা বলি, তাহলে কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে সোশ্যাল মিডিয়া আপনি একটা কমেন্ট করলে আপনাকে হয় ওই পক্ষ নাইলে এই পক্ষ আক্রমণ করছে। মানে আমরা কেউ মানে ধরে নিতে পারি না যে এই লোকটা মধ্যপন্থী হতে পারে বা মাঝামাঝি, আমরা কেউ কাউকে চিন্তা করি না। আপনি আমার বিপক্ষে বলছেন তার মানে আপনি খারাপ, আবার আপনি আমার পক্ষে বলছেন আপনি ভালো। এই যে একটা কালচার, এই কালচার থেকে আসলে বেরোতে হবে এবং আমি মনে করি উদার হতে হবে। এই যে আমি যদি বলি যে আমি যদি কোন একটা কমেন্ট করি যে এই এখন যারা উপদেষ্টা পরিষদ আছেন, যারা গত 1 বছর ধরে সরকার চালাচ্ছেন, তাদের বিপক্ষে কোন একটা কমেন্ট করলে বলে যে গত 16 বছর কোথায় ছিলেন। তো এটা তো আসলে কোনো মানে মন্তব্য মানে ইতিবাচক মন্তব্য না। তো আমি প্রশ্ন তুলতেই পারি, তো আমি প্রশ্ন তুলবে বলেই তো জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। তো আমি এখন প্রশ্ন তোলার পর যদি আমাকে শুনতে হয় 16 বছর কোথায় ছিলেন, 16 বছর তো অন্য অনেকে তো অনেক জায়গায় ছিল, তো তারাও তো কথা বলে নাই। আসলে এটা আসলে আমাদের সবারই উদার হতে হবে এবং ইতিবাচক ভাবে দেখতে হবে এবং মানে বাংলাদেশের ভালো হবে, শিল্পের ভালো হবে, সেইভাবে ভাবতে হবে আসলে বিষয়টা। রাইট, একদমই তাই। তো আমি সেটার কাছে যে আসছিলাম যে লাস্ট প্রশ্নটা নিয়ে, যে তো এই যে নতুন রাষ্ট্র ব্যবস্থায় সংস্কৃতি অঙ্গনের কোন কোন জায়গায় পরিবর্তন আসতে বলে মনে করেন, এবং এই যে আপনি বলছিলেন যে পরিবর্তন হয়নি বা কিছুই হয়নি, মানে কেন হয়নি, মানে সেক্ষেত্রে আপনার কি প্রস্তাব কি? প্রথম বিষয় হচ্ছে সদিচ্ছা। আমি একটু অন্য একটা প্রসঙ্গ ধরে বলতে চাই যে সংস্কৃতি অঙ্গনের বাইরে আমি তো রাষ্ট্রের একজন নাগরিক। গত 16 বছর ঠিক না, স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে এই রাষ্ট্র ব্যবস্থাপনা নানানভাবে সংকুচিত হয়েছে, এবং নাগরিক হিসেবে আমাদের যে অধিকার বোধ, নাগরিক হিসেবে চাওয়া এবং রাষ্ট্রের নাগরিকের প্রতি যে আচরণ, সেইটা ড্যামেজ হয়েছে, ডাউন হয়েছে। আমরা ভয় পাইতাম একটা জিনিস বলতে, লিখতে, হ্যাঁ চাইতে। তো সেই জায়গা থেকে ধরেন জুলাই আমরা বের হয়ে আসছি মনে করি। আমি নিজেকে বিশ্বাস করি যে আমি আমার ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন জায়গাটা পাইছি। এখন কতটুকু সেটা পরে বিবেচনার বিষয়। তো প্রথমত নাগরিক হিসেবে আমাকে সচেতন হতে হবে, একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমার চাওয়ার জায়গাটা ফিক্সড করতে হবে। কারণ আমি নির্মাণের সাথে যুক্ত, আমি লেখালেখির সাথে যুক্ত, তাহলে আমি কি নির্মাণ করতে চাই, কেন চাই, এই জায়গাটা ক্লিয়ার হতে হবে। তো আমার কাছে মনে হয় প্রথমত হচ্ছে, এবং একই সাথে আমি তো চেঞ্জ মেকার না, আমি একটা সিস্টেম ডেভেলপমেন্টে ওয়ার্ক করতে পারি, কিন্তু রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের সদিচ্ছা থাকতে হবে। রাষ্ট্রপক্ষকে তার সংস্কৃতির প্রতি উদার হইতে হবে, তার সংস্কৃতি অঙ্গনের প্রতি যে দায়িত্ববান আচরণ সেটা করতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে স্বাধীনতার পর থেকে যদি কাউন্ট করি, শিল্প সাহিত্য লাগে, রাজনৈতিক কাঠামোতে, রাষ্ট্র কাঠামোতে শিল্পীদের লাগবে, শিল্প সাহিত্যের সব অঙ্গন লাগে, কিন্তু লাগে যখন তখন আপনি ইউজ করার পরে পরিচর্যা করেন না। এবং লাস্ট 16 বছরে যে রাজনৈতিক কাঠামো ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেখানে আমাদের গুণী গুণী শিল্পীদেরকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের ক্যারিয়ার ধ্বংস করা হয়ে গেছে। তারা নিজেরা করছে তাদের ক্যারিয়ার ধ্বংস, রাষ্ট্রের লোকজন করছে। তাই সেই জায়গাতে আমরা বসে কথা বলতেছি। আমি জুলাই একটা চেঞ্জ আনছি, যে একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে, এই অনিয়ম এত দীর্ঘ সময় অনিয়ম, কিন্তু এখন এই অনিয়ম ঢাকার জন্য, এই অনিয়ম ঠিক করার জন্য সিস্টেম ডেভেলপমেন্ট দরকার। সেটার জন্য আর্ট কালচারে যারা কমিউনিটি লিডার হিসেবে কাজ করতেছে, বিভিন্ন সংগঠনের লিডার হিসেবে কাজ করে, যারা চেঞ্জ মেকার হতে চায়, তাদেরকে সত্যিকার অর্থে সদিচ্ছা জায়গায় আসতে হবে এবং রাষ্ট্রকে সদিচ্ছাকে গুরুত্ব দিতে হবে। এটা ছাড়া আসলে সম্ভব না। ধন্যবাদ আপনাকে, আপনি ঠিকই বলেছেন। তো জনি হোক, আমরা একেবারে একটু মানে ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে 2026 সালের 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। তো এই আয়োজনের অংশ হিসেবে সারা বিশ্ব থেকে 389 জনের একটি ভোটার তালিকাও চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে। সেই তালিকায় আপনি
দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ থেকে এই বছর আরও 4 জন আপনার সঙ্গে নির্বাচিত হয়েছেন। এটা অত্যন্ত আনন্দের মানে সংবাদ এবং আপনাকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি। তো এর আগে 2024 সালেও আপনি একজন আন্তর্জাতিক ভোটার হিসেবে একই ইসে নির্বাচিত হয়েছিলেন। তো কিভাবে এমন একটি আয়োজনের সঙ্গে আপনি যুক্ত হলেন, এটা সম্পর্কে একটু ছোট করে শুনতে চাই আপনার কাছ থেকে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস হচ্ছে হলিউডে প্রতি বছর যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলি হয় টেলিভিশন এবং চলচ্চিত্রের কাজগুলো নিয়ে। তো অস্কারের পরেই এটা সবচেয়ে মর্যাদা সম্পন্ন। অস্কার তো শুধু চলচ্চিত্র দিয়ে হয়, আর এমি অ্যাওয়ার্ডস হয় শুধু টেলিভিশন কন্টেন্ট দিয়ে। তো শুধু চলচ্চিত্র এবং টেলিভিশনের সম্মিলনে যে পুরস্কারটা সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেটা হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে আমি যখন কান উৎসব কভার করি তখন হচ্ছে যে ওখানে বিশ্বের বিভিন্ন দেশের ফিল্ম প্রফেশনালসরা আসেন এবং বিভিন্ন উৎসবের সংশ্লিষ্টরা আসেন, প্রোগ্রামাররা আসেন। তো ওইভাবে পরিচিত হওয়ার পরে আপনার যখন কান উৎসব শেষ হলো, এরপরে সারা বছর ধরে তারা কিন্তু এই নেটওয়ার্কটা কাজে লাগান, তারা মেইল করেন। তো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের যখন আপনার প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে ভোটার হিসেবে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয় সারা বিশ্ব থেকে। তো ওখানে অ্যাপ্লাই করতে হয়, আপনার নিজের লেখা জমা দিতে হয় এবং বেশ কিছু নিরাপত্তা বিষয়ক অনেক কিছু স্টেটমেন্ট দিতে হয়, আরও কিছু ক্রাইটেরিয়া আছে। সেইগুলি ফুলফিল করার পরে আমি 2023 সালে প্রথমবার করেছিলাম, কিন্তু আমি জায়গা করে দিতে পারিনি। তারা আমাকে খুব বিনয়ের সঙ্গে ইয়ে করেছে। আসলে সারা বিশ্ব থেকে অনেক অ্যাপ্লাই আসে, তো তবে 2024 সালে আমি প্রথমবার নির্বাচিত হই। আমি মনে করি যে এটা আমাদের সাংবাদিকদের জন্য একটা দারুণ সুযোগ। আমি আশা করি বা আমি আহ্বান জানাবো যে চাইলে বাংলাদেশের যে কোনো বিনোদন সাংবাদিক বা যে কোনো ধরনের সাংবাদিক এই অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে কাজ করতে পারে। এই ভোটার তালিকার মধ্যে শুধু সারা বিশ্ব থেকে সাংবাদিকরা থাকেন? ও আচ্ছা। সাংবাদিক বলতে শুধু লেখালেখি করে তারা, টেলিভিশন পার্সোনালিটিও থাকেন। আচ্ছা, তো এর মধ্যে আমি দর্শকদের জন্য বলতেই চাই যে দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে আপনি সাংবাদিকতা করছেন এবং আপনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। দৈনিক প্রথম আলোতে আমরা একসাথে কাজ করেছি এবং 2015 সাল থেকে টানা 7 বার আপনি এবং সব মিলিয়ে 8 বার কান চলচ্চিত্র উৎসব কভার করার অভিজ্ঞতা আপনার আছে এবং বুসান চলচ্চিত্র উৎসবে আপনি কভার করেছেন। তো কানের গল্পটা কি ছিল, মানে কিভাবে কানে প্রথম যুক্ত হয়েছিলেন এবং টানা 7 বার 8 বার আপনি সেখানে কভার করলেন? কানে যুক্ত হচ্ছে, আমি বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করেছি, আপনিও ছিলেন প্রথমত আমরা যখন কন্ট্রিবিউট করতাম। তো বিভিন্ন যে অ্যাওয়ার্ডস এবং ফেস্টিভ্যালগুলো নিয়ে আমার বরাবরই একটু আলাদা আগ্রহ ছিল, প্যাশন ছিল। তো এইভাবে কান যখন আমি দেখলাম, আমি কিন্তু কানে যাওয়ার আগে অনেক বাংলাদেশ থেকেই প্রতি বছরই লেখালেখি করেছি। তো বাংলা নিউজে যখন ছিলাম তখন আমি কানে অ্যাপ্লাই করার পরে আমি তখন মনে হতো যে খুব কঠিন, এই এত দূরে যেতে হবে এবং এত খরচের ব্যাপার আছে, জমি জমা বিক্রি করতে হয় কিনা। তো এগুলি অনেক কিছু চিন্তা করে আপনার অনেক সময় সাহস করা হয়নি। তো 2015 সালে বয়স কম ছিল, 15 সালে প্রথমবার করার পরে যখন আমি অ্যাক্রিডিটেশন পেলাম তখন ধীরে ধীরে সবকিছু বুঝতে লাগলাম এবং ওই বছর প্রথমবার গেলাম। এরপরে আরও 8 বার গিয়েছি, আরও 7 বার গিয়েছি, সব মিলে 8 বার। তো কান আসলে এমন একটা হাব, আপনি ওখানে গেলে আপনার মানে কালচারাল যে থিঙ্কিং এটা চেঞ্জ হবে এবং অনেক অভিজ্ঞতা আপনি অর্জন করবেন যেগুলি হচ্ছে আপনার পরবর্তী কেরিয়ারে কাজে লাগবে। এখানে বিভিন্ন যে ফিল্ম প্রফেশনালরা আসেন, সাংবাদিক আসেন, আপনার সাধারণ মানুষ আছেন, দর্শক আছেন, সিনেপ্রেমীরা আসেন, তরুণ থেকে শুরু করে একবার বৃদ্ধ। তো সবার সঙ্গে যে ইন্টারাকশনটা হয় এবং তাদের যে মিশ্র এই যে বহুজাতিক যে কালচারটা আপনি সামনে থেকে দেখবেন, এইটা অনেক ঋদ্ধ করবে আপনাকে। এবং এই কানের অভিজ্ঞতা নিয়ে আপনার একটি বইও প্রকাশিত হয়েছে, কান কথা নামে। কান কথা খুবই ভালো। তো আমরা আরও গল্প মানে শুনবো এই বিষয়ে। আমরা সেতু আরিফের কাছে আসতে চাই যে এই যে আপনি বলছিলেন যে দেশের মানে একটা লেখায় আপনি বলছেন যে নিজেই যে কোনো দেশের স্বৈরাচার পতনের লড়াই সেই সময়ের স্ট্রং কালচারাল ন্যারেটিভ থাকে। 47, 71, 90 হয়ে 2024 আমাদের যে কালচারাল ন্যারেটিভ আদৌ কতটা শক্তিশালী হলো বা কেন হয়নি? আসলে এটা হচ্ছে পারপাস বলে একটা শব্দ আছে। একটা হচ্ছে আপনি যখন দায়িত্ব নেবেন তখন আপনাকে মানে দেশের দায়িত্ব, তো আপনার ধর্ম মত দল নির্বিশেষে আপনি এদেশের মানুষের লিডার,
সংস্কৃতির লিডার বা স্টেক হোল্ডারদের প্রতিনিধি, ওই জায়গায় আপনাকে ফেয়ার হইতে হবে। তো রাষ্ট্রের বিভিন্ন সময় যারা দায়িত্বে আসছে তারা আসলে এই ফেয়ার আচরণটা করে না, এটা হচ্ছে বাস্তবতা। এবং জুলাইয়ের পরে যারা আসছে তাদের কাছ থেকে ফেয়ার আচরণ পাবো না। ফেয়ার আচরণের একটা মোটিভ প্রিটেন্ড করা আর একটা হচ্ছে ফেয়ার আচরণ করার স্ট্রাকচারটা দেখেন, দুটো ডিফারেন্ট। তো আমাদের বেশিরভাগ মানুষ যারা দায়িত্বে আসে তারা মোটিভটা প্রিটেন্ড করে যে আমি, সেটাকে আপনি গত এক বছরের আলোচনা, হ্যাঁ আমি একই, কোনো কিছু চেঞ্জ হয় নাই, কোনো কিছু চেঞ্জ হয় নাই। দেখেন একটা জিনিস হচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়ালি কত কি করলেন আই ডোন্ট কেয়ার, আপনি ইন্ডিভিজুয়ালি আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকতে পারে, আপনার প্রতি আমার মুগ্ধতা থাকতে পারে, সেটা ব্যক্তিগত। আপনি যখন রাষ্ট্রের একটা দায়িত্ব আসবেন, আমি কালচারাল সেক্টরে কাজ করি, আমার এই সেক্টরে যখন আপনি ডেভেলপমেন্টের দায়িত্বে আসছেন সরকার কাঠামোতে, আমি আপনার প্রতি মুগ্ধ হব আপনার কাজে, আপনার পার্সোনালিটি দিয়ে না যে আপনি কত বড় ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব। সেটা শিল্পকলা বলেন আর যে কোনো কাঠামোতে বলেন। ধরেন যে জনি ভাই একটু আগে বলতেছিল যে শিল্পকলার যে ডেভেলপমেন্টটা আমরা এক্সপেক্ট করছিলাম, আমি যদি নাম উল্লেখ করি দায়িত্ব নিয়ে, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘ সময় লিয়াকত আলী লাকী নামে একজন ব্যক্তিকে আমরা শিল্পকলার দায়িত্বে পাইছি। উনি অবশ্যই বরেণ্য ব্যক্তি ছিলেন, কিন্তু ওনার যে ধারাবাহিক কার্যক্রম সেটা ওনাকে ওই সম্মানের জায়গাটা রাখে নাই। সারা বাংলাদেশের শিল্পীদের একটা বিশাল কোলাবোরেশন আছে শিল্পকলা একাডেমি কেন্দ্রিক, যে জায়গাটা উনি অ্যাগেন ফেল করে ডিজাস্টার করে রেখে গেছে। এই ডিজাস্টার থেকে ওঠার জন্য আসলে দরকার কি যে গোটা বাংলাদেশের শিল্পীদের সাথে যারা শিল্প চর্চার সঙ্গে যুক্ত, এদের সাথে সহজভাবে কমিউনিকেট করা। প্রথম বিষয়টা হচ্ছে কমিউনিকেশন, নেটওয়ার্কিং। এই জায়গাটা তো আসলে হয় নাই। আপনি তো আমাদের এটার তো অন্যতম কারণে যে দলদাস হয়ে থাকার, যে হ্যাঁ আমি দলদাসের কালচারের মধ্যে আছি, তো দলদাসের কালচার থেকে আমরা কতটা বেরোতে পারলাম? আমরা বেরোতে পারি নাই। আমরা যেটা হয়েছে যে একটা বড় দলদাসের কালচার থেকে মুক্ত হয়ে ছোট ছোট দলদাসের খপ্পরে পড়ছি। ধরেন যদি নাম নিয়ে বলি যে গত সরকার ব্যবস্থাপনায় আওয়ামী লীগ ছিল একটি বড় রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের বাঘ, যার উপরে কেউ কথা বলতে পারে না। এই বাঘ মনে করেন যে গেছে এখন পালায়া, এখন বনের মধ্যে ছোট ছোট চিতা বাঘ, যারা আলাদা আলাদা দখলদারিতে, যারা জঙ্গল দখল নিতে চায় কিন্তু ওই ক্ষমতা তাদের নাই, কিন্তু তারা ওইটা প্রিটেন্ড করে। আমরা এখন হচ্ছে যে বংধারা কালচারের মধ্যে আছি। যদি বাংলার শব্দ বলি, এটাতে হচ্ছে কি জানেন যে আমরা যে বেসিক রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ একটা দেশ হিসেবে বাংলাদেশে ডিফারেন্ট হচ্ছে জনগোষ্ঠী বাস করে, কালচারাল ভ্যারিয়েশন হিউজ, আমাদের জীবনযাপনের ভ্যারিয়েশন অনেক। আপনি যদি বাংলাদেশের ভিন্ন ভিন্ন প্রান্তে একটু ঠিকঠাক ভাবে গিয়ে দেখেন, মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস থেকে, কালচার তো আসলে শুধু নাচ গান না, কালচার তো পুরো একটা মানুষের জনগোষ্ঠীর জীবনযাপনের পুরো ব্যাপারটা মিলে কালচার। সেইখানে যেহেতু নাচ গান বলেন, শিল্প সাহিত্য, এই বিষয়টা হচ্ছে আরেকটা রিক্রিয়েশনের ব্যাপার। মানুষ আলটিমেট নিজেকে রিক্রিয়েশনের জন্য এটা নিচ্ছে বা হচ্ছে ক্রিয়েট করতেছে। তো আসলে কালচার বলতে যে যদি সংস্কৃতিও যান, সেটারও কিন্তু আসলে ডেভেলপমেন্টের রাষ্ট্রপক্ষ কখনোই উদার আচরণ করে নাই। আজকে আমি ধরেন 18-19 বছর এই সেক্টরে নিবেদিতভাবে কাজ করি, আমি তো নিজেকে ওই সম্মানের জায়গা দেখতে পাই না। সম্মান আমি আমাকে করি, কিন্তু আমি তো আপনার কাছ থেকে সম্মান এক্সপেক্ট করি, আমি তো রাষ্ট্রের কাছ থেকে সম্মান এক্সপেক্ট করি, যেহেতু আমি এখানে স্টেক হোল্ডার। একটা মানুষ আমাকে সৈয়দ শামসুল হক একটা কথা বলছিল 2009 সালে বাংলা একাডেমির বইমেলার আগের দিন, বিডিআর বিদ্রোহ যে বছর হয়। তুমি আমাকে ডেকে বললো যে এই তুমি কি করবা, মানে জীবনে করবা কি? আমাকে ভাই আমি সিনেমা বানাবো। ওনাকে আমি ভাই বলতাম। তো কয় শোনো, এইখানে বাংলাদেশে তো কালচারালি নিজেকে ডেভেলপ করার ওইভাবে একাডেমিক জায়গা নেই, ঠেকে ঠেকে শিখতে হয়। তো তুমি যদি সিনেমা বানাও, এটা অত সোজা না, একটু জার্নি পার করতে হবে। ধরো 2 বছর পরে দেখবে ওই যে অমুক একটা নাম দেখা বললো যে ও দেখা যাচ্ছে সিনেমা বানাচ্ছে, ও বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও চাইনিজ খাইতেছে, গাড়ি নিয়ে আসছে, তোমার ভাত খাওয়ার টাকা নেই, তোমার বাসা ভাড়ার টাকা হইতেই পারে। তো তুমি কোনো না কোনোভাবে টিকে থাকো। এইখানে যদি ছোট কাজ করা হয়, টিকে থাকো। 12-13 বছরের একটা জার্নি পার করতে পারলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তো লোকটা যখন মারা যায়, আমি এই কথা তখনও তো কোট করি না, যখন সৈয়দ হক ভাই মারা গেছে, আমার ওনার সাথে যে স্মৃতি, এটা মনে করতে করতে এই পয়েন্টগুলো আসছে। এই ব্যাপারটা হচ্ছে যে আমি যখন একটা নির্দিষ্ট জার্নি পার করে ফেলছি, আমি এখানে টিকে গেছি, এখন আমার সার্ভাইভাল জার্নি নেই, আপনার সার্ভাইভাল জার্নি নেই, এখন হচ্ছে অ্যাচিভমেন্টের জার্নি। সেইখানে গিয়ে দেখতেছি যে আমি তো রাষ্ট্রের কাছে আশা করি শুধু সিস্টেম ডেভেলপমেন্টটা, রাষ্ট্র আমাকে একটা প্রপার সিস্টেমে কাজ করার সুযোগ দিক, সেটা তো রাষ্ট্র দিচ্ছে না। রাইট, ওইটাই আর কি। তো আমরা আবার একটু জনগণের কাছে আসতে চাই যে আপনি প্রায় বিভিন্ন ধরনের লেখা লেখেন, যেহেতু আপনি লেখক, সাংবাদিক এবং এটাই আপনার কাজ। হক কথা নামে আপনি প্রায় লিখে থাকেন, আসলে কি হক কথাটা বলতে পারেন? সেটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে ইদানিং আপনাকে দেখে অনেক বড় বড় তারকার ইন্টারভিউ নিচ্ছেন, জেনিফার লোপেজ, আমরা যদি কেট উইন্সলেটের মতো বিশ্ববিখ্যাত তারকাদের সাথে এই কানেক্টিভিটি বা এইগুলোর সাথে আপনি কীভাবে মানে নিজেকে কানেক্ট করলেন? আচ্ছা, আগে কোনটা বলবো? হক কথা বলবেন, হ্যাঁ, ছোট্ট করে একেবারে অনুষ্ঠান
হক কথা আসলে যদি আপনি ওইভাবে জানতে চান, আমি তো লিখতেই পারি, তবে এখন যেটা মনে মনে আমি চাই, যেটা বলতে চাই সেটা লিখতেই পারি, সেটা পরিবেশ তৈরি হয়ে চাই মনে করি। কিন্তু আমি যেই সেক্টরে আমি ইনভেস্ট করেছি গত 20 বছর, ম্যাক্সিমাম সময়টা আমি যে সেক্টরটার উন্নতি বা যেভাবে আমি আন্তর্জাতিকভাবে অন্যদের উন্নতি দেখেছি, সেটা কিন্তু আমি আমার দেশে দেখি নাই। এটা আমার একটা হতাশা। সরি, আমাদের তথ্য মন্ত্রণালয়, যে এই নতুন তথ্য মন্ত্রণালয় যে আসলো, যে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার, তারা গত 1 বছরে আমি মনে করি যে তারা সিনেমার উন্নয়নে কোনো কাজই করেনি। এটা আমার জন্য একটা হতাশা। আমি এটা ভাবলে খুব হতাশ হই, এবং তারা আসলে কি করে আমি আসলে বুঝি না। এই যে নাহিদ ইসলাম ছিলেন, যে যখন তিনিও কি করেছে আমি জানি না, এখন যিনি আছেন মাহফুজ আলম, তিনিও কি করছেন আমি আসলে জানি না। জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে না, যদিও পুরস্কার আমি কোনো গুরুত্ব বহন মনে করি না গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে দেখেন আপনি, দেশে সিনেমা হল নাই, ভালো ভালো কন্টেন্ট নাই, একটা ঈদে দুই একটা সিনেমা আসে, এরপরে আপনার সারা বছর কিন্তু কোনো কন্টেন্ট নেই। এই যে এগুলি নিয়ে যে ভাবতে হবে, একটা ফিল্ম কমিশন হওয়া দরকার দেশে, এগুলি নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই কারো। তাহলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কাজটা কি? তো তারা ওখানে যারা বসে আছেন তাদের আসলে কি করে আমি বুঝি না। আপনার এই যে কয়েকদিন আগে অনুদান দেওয়া হলো, সেটাও অনেক প্রশ্নবিদ্ধ হলো। তো আসলে ওই আগে যা ছিল এখনো তাই আছে, খালি মোড়কটা পাল্টেছে আমি মনে করি। কিন্তু আগে কিছু কথা বলা যেত না, এখন কিছু কথা বলা যায়। তো সেটাই আপনি হক কথা হিসেবে বলছেন। হক কথা তো অনেকদিন ধরেই চলছে, এবং আমি যদি ছোট্ট করে একটু বলবেন যে এই যে বিশ্ববিখ্যাত তারকাদের যে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, সেটার কানেক্টিভিটি। এটা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এর ভোটার হিসেবে কিছু প্রিভিলেজ পাওয়া যায়, কিন্তু সেটার জন্য আসলে অনেক লেগে থাকতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে আপনার কিছু পিআর কোম্পানি আছেন, যারা বিভিন্ন সিনেমার পিআর হিসেবে পিআরের দায়িত্ব নিয়ে কাজ করেন। এই যে আমরা যে এই প্রসঙ্গে আমি একটু বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমরা প্রতি বছর দেখি যে অস্কারে আমাদের ছবি পাঠানো হয়, একটি করে ছবি পাঠানো হয়, প্রত্যেকটা দেশ থেকে পাঠানো হয়। কিন্তু আমি এই মনে করি যে অস্কারে নমিনেশন তালিকায় বা সংক্ষিপ্ত তালিকায় যদি আসতে হয়, তাহলে যে ক্রাইটেরিয়াগুলি পূরণ করতে হয় সেগুলি কিছুই জানে না আমাদের নির্মাতারা এবং আমাদের যে অস্কার কমিটি। না, নিশ্চয়ই আপনি যেহেতু এগুলো নিয়ে কাজ করছেন, আপনি নিশ্চয়ই এগুলোর ব্যাপারে আরো বিস্তারিত আমাদেরকে তো বলতেই পারেন আপনার লেখার মাধ্যমে। আমি বাংলা টিভিতে আমি একটা কলাম লিখেছিলাম এই বিষয় নিয়ে, যে আমরা বাংলাদেশ কেন অস্কার জেতে না, এরকম একটা টাইটেলে। তো আমার কথা হচ্ছে যে প্রতি বছর আমরা পাঠাই, এগুলি আসলে লোক দেখানো এবং নাম কাস্তে পাঠানো, ওই খবরে আসে অস্কারে গেল অমুক, শেষ। কিন্তু এটার যে পরিচর্যা এবং যে উদ্যোগ অন্যান্য দেশের ফিল্ম কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্টরা নিয়ে থাকেন, আমাদের দেশে সেটা নেওয়া হয় না। এটা একটা হতাশার কারণ আমার কাছে। তো আমি যেটা বলছিলাম, সেটা গোল্ডেন গ্লোবে ভোটার হওয়ার সুবিধায় বিভিন্ন পিআর কোম্পানির সঙ্গে আমার পরিচয় হয়। আমি গত বছর যে ছবিগুলো মুক্তি পেয়েছিল, তার মধ্যে আমার ইন্টারেস্টের যে জায়গাগুলি ছিল, তাদের মধ্যে আপনার জেনিফার লোপেজের আনস্টেবল একটা ছবি ছিল, আর কেট উইন্সলেটের লি, এই দুইটা ছবি আমাকে একটু অন্যভাবে অ্যাট্রাক্ট করেছে। এই কারণে আমি ভেবেছিলাম যে এই দুজনে ইন্টারভিউ নিব। তো এই কারণে ওই পিআর কোম্পানিগুলিকে মেল করতে হয়েছে, তাদেরকে প্রশ্ন পাঠাতে হয়েছে আগে। তারপরে হচ্ছে যে তারা আমাকে সময় দিয়েছেন, এরপরে জুমে আমি ইন্টারভিউটা নিতে পেরেছি ভিডিওতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর সেতু আরিফ, আমি প্রাসঙ্গিকভাবে একটা জিনিস আসতে চাই যে আগামীকালকে আপনাদের যে ডিরেক্টরস গিল্ডের 2 যুগ পূর্ণ হতে যাচ্ছে, এবং আমি যদি একটু বলি যে 2001 সালের জানুয়ারি মাসে, হ্যাঁ, তো সেই আয়োজনের সাফল্য কামনা করে আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, এবং নিশ্চয়ই আপনাদের সাথে আরও কথা হবে, আপনারা আবার আসবেন সামনে। তো আপনাদের জন্য আজকের অনুষ্ঠানে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ। জি, দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংলাপ অনুষ্ঠানটি। আমাদের আয়োজন আজকের মতো এখানে শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।